গ্রেফতার পলক টুকু ও সৈকত 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান আনিসুল হক। শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা, আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। এবং সরকার পতনে গা ঢাকা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলররাও একই দশা। উপজেলা ইউনিয়ন পরিষদে খুলনায় স্থানীয় সরকারের অচলাবস্থায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। গ্রেফতার হলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বুধবার রাতে ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলককে গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতার হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ডিএমপি জানিয়েছে, পল্টন থানায় হওয়া মামলায় এই 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা নিকুঞ্জ এলাকায় আত্মগোপনে ছিলেন। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে। শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগ দায়ের করা হয় সিএমএম আদালতেও। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 24 জনকে আসামি করা হয়। এছাড়া এক আইনজীবীকে 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইনজীবী ও র্যাব প্রধানকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করেন। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। একই দিন সিএমএম আদালতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব। এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও। মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্টকে কেন্দ্র করে কোনো পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে শাহবাগে আয়োজিত সমাবেশে তারা এই হুঁশিয়ারি দেন। বলেন, ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। সমাবেশ শেষে ধানমন্ডির রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন কয়েক হাজার ছাত্র জনতা। আবারও হাজার হাজার ছাত্র জনতার পদচারণায় জনসমুদ্র রাজধানীর শাহবাগ। অপশক্তিকে রুখে দেয়া এবং দেশের সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে একতার বাংলাদেশের সম্প্রীতি সমাবেশ ছিল বুধবার বেলা 2:30টায়। সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনের পূর্ব ঘোষিত কর্মসূচিও যোগ হয় সেই সমাবেশে। বিকেল হতেই এতে অংশ নেন হাজার হাজার ছাত্র জনতা। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। ক্ষমতা হারিয়ে সম্প্রীতির এই দৃঢ়তা ভাঙার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর তাই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। দাঙ্গা
লাগানোর একটা দূর সন্ধিক্ষণ আঁকছে এই ফ্যাসিস্ট হাসিনার দোসররা। কারা ষড়যন্ত্রকারী? এই বাংলাদেশের ছাত্র ছাত্রী আপামর জনতা এটা জানে। আর কোন দেশব্যাপী ষড়যন্ত্র, আর কোন আগ্রাসনের ষড়যন্ত্র এদেশে চলতে দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। 15 আগস্ট কেন্দ্র করে কোনো পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করা হলে শক্ত হাতে তা প্রতিহত করবে শিক্ষার্থীরা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। সমাবেশ শেষে শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত পদযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। মিছিলটি রাপা প্লাজার সামনে পৌঁছালে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে পুরোদমে চালু হলো রেল সেবা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং ময়মনসিংহ রেলওয়ে জংশনে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। আগের সেই চিরচেনা যে রূপ, সেই রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। আজকে থেকে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল, যার মধ্য দিয়ে আসলে পুরো দমে রেলের যতগুলো সার্ভিস রয়েছে তার সবকটি চালু হয়েছে। 13 তারিখ থেকে শুরু হয়েছে লোকাল কমিউটার ও মেল ট্রেনের চলাচল এবং পণ্যবাহী ট্রেনের চলাচল শুরু হয়েছে 12 তারিখ থেকে। আজকে 15 তারিখ থেকে শুরু হলো আন্তনগর ট্রেনের চলাচল। এর মধ্য দিয়ে আসলে পুরো দমে যে রেলের সার্ভিস তা শুরু হয়েছে। তবে সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে কোনো গন্তব্যের উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো আন্তনগর ট্রেন ছেড়ে যায়নি, অর্থাৎ প্রতিটি ট্রেনের যে হেডকোয়ার্টার রয়েছে সব ট্রেনগুলো প্রারম্ভিক যে স্টেশন সেখান থেকে যাত্রা করে ঢাকায় আসার কথা রয়েছে, তারপরে ঢাকা থেকে আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে নিজ নিজ গন্তব্যে। কিন্তু কোনো ট্রেন এখন পর্যন্ত দূরপাল্লার ট্রেন অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে আন্তনগর ট্রেনগুলো ঢাকা অভিমুখে যাত্রা করেছে সেগুলো এখনও এসে ঢাকায় পৌঁছায়নি। সুতরাং সকাল থেকে ঢাকা থেকে কোনো আন্তনগর ট্রেন ছেড়ে যায়নি। তবে 1টা 5 মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস সেখান থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে প্রথম আন্তনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করবে। সকাল থেকে বলা চলে যে কয়েকটি লোকাল মেল ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, তার সবকটি শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে এখান থেকে এবং যথাসময়ে ছেড়ে যাচ্ছে। তবে প্রতিটি ট্রেনেই আমরা বিশেষ করে খেয়াল করেছি যাত্রীদের মধ্যে একটি ধারণা ছিল, যেহেতু 15 তারিখ থেকে চালু হচ্ছে আন্তনগর ট্রেন, তারা সকালবেলায় যে ট্রেনগুলো রয়েছে সকাল 8টা পর্যন্ত যতগুলো ট্রেন রয়েছে, অন্তত সিলেট, রাজশাহী এবং চিটাগংয়ের অন্তত 4টে ট্রেন সকাল থেকে 8টার মধ্যে চলাচল করার কথা ছিল। সেই ট্রেনগুলো যেহেতু এখান থেকে ছেড়ে যায় না, সুতরাং এখানে অনেক যাত্রীকে আমরা দেখেছি বিকল্প পথে অর্থাৎ বিভিন্ন লোকাল এবং কমিউটার ট্রেনে তারা আসলে যাত্রা করছেন। আজকে সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে 37 জোড়া আন্তনগর ট্রেন যাতায়াত করবে এবং 24টি কিন্তু রয়েছে লোকাল এবং মেল কমিউটার ট্রেন। সব মিলিয়ে বলা চলে আন্তনগর ট্রেন চলাচলের খবরে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যোগাযোগের যে ভোগান্তি তা কাটিয়ে তারা এখন স্বস্তিতে যাত্রা করতে পারবেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে রেল যোগাযোগের শুরু হওয়ার সর্বশেষ খবর। একই খবর জানতে যাব ময়মনসিংহে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ওবায়দুল হক। দীর্ঘ প্রায় 27 দিন পর ময়মনসিংহ থেকে কিন্তু আন্তনগর যে ট্রেন চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা এখন আছি 2 দিন আগে কিন্তু লোকাল এবং কমিউটার ট্রেন সেটি চলাচল শুরু হয়। তবে এই আন্তনগর ট্রেনের অপেক্ষা কিন্তু দীর্ঘ 27 দিন পর আজকে শুরু হচ্ছে। এখনও পর্যন্ত ময়মনসিংহ স্টেশন থেকে কোনো আন্তনগর ট্রেন এখন পর্যন্ত চলাচল করেনি। তবে জামালপুর থেকে অগ্নিবীণা এক্সপ্রেস কিন্তু ছেড়ে আসবে কিছুক্ষণ পর। এছাড়াও যে ট্রেনগুলো আন্তনগর ট্রেনগুলো রয়েছে জামালপুর এক্সপ্রেস বাদে, কারণ জামালপুর এক্সপ্রেসটি পুড়িয়ে দেওয়া হয়েছে, 8:45-টার মাঝে কিন্তু ময়মনসিংহ আসবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেস রয়েছে, তিস্তা অগ্নিবীণা রয়েছে। কিছু ট্রেন
যে ট্রেনগুলো আসলে জামালপুর থেকে শুরু হয় ট্রেন চলাচল, সেগুলো কিন্তু জামালপুর থেকে আসবে সেই ট্রেন, এবং ঢাকা থেকে কিন্তু বলাকা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসবে। তিস্তা এক্সপ্রেস সহ যে ট্রেন চলাচলগুলো সেগুলো কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। গতকালকে থেকে কিন্তু টিকিট বিক্রি শুরু হয়েছে, এবং অগ্রিম টিকিটের বিক্রিতেও আসলে আমরা দেখেছি যে মানুষের ভিড়, যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কালকে বিকেল 5টা থেকে যেহেতু টিকিট বিক্রি শুরু হয়েছে, ভিড় শুরু হয়েছে, এবং আমরা দেখেছি যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই স্টেশন এলাকায় রয়েছে, বিভিন্ন ট্রেনের যাত্রী যারা রয়েছেন, এবং ট্রেন কেন্দ্রিক যাদের ব্যবসা সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল, এবং মানুষের কষ্ট আসলে যারা ব্যবসা করতেন তারা কিন্তু বেশ কষ্টের মধ্যে দিয়েছিলেন। তার এই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার মাধ্যমে কিন্তু তাদের অবস্থাও স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে আন্তনগর ট্রেন চলাচল সর্বশেষ তথ্য। ওবায়দুল হক ময়মনসিংহ থেকে, এবং এর আগে কমলাপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহ। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। বুধবার বিকেলে এক মতবিনিময় সভায় সমন্বয়করা এ দাবি জানান। সভায় বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, গোলাম মুর্তজা সেলিম, দেলোয়ার হোসেন শিশির, সহ সমন্বয়ক ফয়সল হোসেন, সজত শাহজালাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম। দাবি না মানলে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। সমবায় সমিতির সদস্য করে অর্থ সংগ্রহ করা হয় গ্রাহকদের কাছ থেকে। সুযোগ বুঝে তা হাতিয়ে নেয় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ। এ অবস্থায় বাগেরহাটের রামপানে মল্লিকের বেড়ে সমবায় সমিতির 1.5 শতাধিক গ্রাহক এখন দিশেহারা। বাধ্য হয়ে অভিযোগ করেছেন সমবায় কর্মকর্তার দফতরে। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিরুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2016 সালে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে গড়ে ওঠে মল্লিকের বেড় সমবায় সমিতি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান। স্থানীয় সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম শৈবালকে সভাপতি, আব্দুল হালিম খানকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ করা হয় রফিকুল ইসলামকে। এরপর সমিতির নামে পাস বই ছাপিয়ে এলাকাবাসীর কাছ থেকে 3,000 ও 10,000 টাকা করে সঞ্চয় সংগ্রহ করেন তারা। শুধু তাই নয়, নিবন্ধন ছাড়া সমিতি থেকে চড়া সুদে ঋণও বিতরণ করতে থাকেন। করোনা মহামারীকালে গ্রাহকদের টাকা না দিয়ে হঠাৎ সমিতি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে কোনো গ্রাহক টাকা পায়নি। গা ঢাকা দেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। বাধ্য হয়ে স্থানীয় থানা ও উপজেলা সমবায় কর্মকর্তার দফতরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। 5 বছরের সমিতি ক্লোজ করবে বলছে, 5 বছর পর টাকা চাওয়ার পর বলছে যে আমরা কোনো টাকা নিই নেই। আমি টাকা নিয়ে 2,000, সে যে আমার কাছে জোরপূর্বক 50,000 টাকা সে আমার কাছে চাই। বাচ্চা কাচ্চার নামে আশা ভরসা করে করছি, আমাকে তো একটা আশা ভরসা আছে। এখন তো আমরা টাকা দাবি করি, আমরা টাকা চাই। নিবন্ধন ছাড়া সমিতি গঠন করার কথা স্বীকার করেন কোষাধ্যক্ষ। শিগগিরই গ্রাহকদের টাকা ফেরতেরও আশ্বাস দেন তিনি। করোনাকালীন সময়ে যে আমাদের লোন কার্যক্রম বন্ধ ছিল, যার ফলে মাঠে অনেক টাকা ছড়াই রয়েছে, সে টাকাগুলো আমরা তুলতে পারি নাই। এখন ওইগুলো আমরা আস্তে আস্তে তুললে বাকি যারা এই আসল পয়সা পাবে তাদেরকে আমরা দিয়ে দেব। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা একটা টোটালি অবৈধ সমবায় সমিতি, এবং আমরা জানতে পারার সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি, এবং প্রয়োজনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মল্লিকের বেড় সমবায় সমিতির কাছে মল্লিকের বেড় ইউনিয়নের 1.5 শতাধিক গ্রাহকের প্রায় 10 লাখ টাকা গচ্ছিত আছে। সময় সংবাদ, বাগেরহাট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য নিয়োগে সাংবিধানিক লঙ্ঘনের দায়ে স্থানীয় সময় বুধবার তাকে অপসারণ করেন দেশটির সাংবিধানিক আদালত। সম্প্রতি শ্রেথার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার কর্মকাণ্ড সংবিধানের নৈতিক আচরণের সঙ্গে সম্পর্কিত বিধি বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই অভিযোগের সূত্র ধরেই সাংবিধানিক আদালত তাকে অপসারণের সিদ্ধান্ত নিলেন। তবে যে মন্ত্রিসভার সদস্য নিয়োগে সংবিধান লঙ্ঘনের অভিযোগ, সে বিষয়ে বিস্তারিত জানাননি আদালত। শুধু জানান প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন একজন জেল খাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। আদালতের 9 বিচারকের মধ্যে 5 জন থাভিসিনকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা রুজু করেন পূর্ববর্তী জান্তা সরকার ঘেঁষা সাবেক সিনেটরদের একটি গ্রুপ। পাকিস্তানে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার দীর্ঘ সময় ঘাম ঝরার ক্রিকেটাররা কানাডায় গ্লোবাল টি20 লিগ শেষে সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিয়েছেন। সাকিব আল হাসান এদিন অনুশীলন করেছেন সাবেক অধিনায়ক।
বেশ কিছুটা সময় কথা বলেন লিটন দাসের সঙ্গে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনটা ক্রিকেটারদের বেশ চনমনে দেখা যায়। লাহোরে আরও 2 দিন অবস্থান করবে বাংলাদেশ দল। আগামী 17 আগস্ট লাহোর থেকে ইসলামাবাদে যাবে নাজমুল শান্তর দল। এরপর 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সবশেষ 2020 সালে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছিল টাইগাররা, সেবার ইনিংস ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার অন্তত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। নেপালে যাওয়ার আগে সবশেষ সংবাদ সম্মেলনে এমন আশার বাণী শুনিয়েছেন দলের হেড কোচ ও ফুটবলাররা। আগামী রোববার থেকে নেপালে শুরু হবে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের এই আসরকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে লাল সবুজ। তবে বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে এখনও শিরোপার মুখ দেখেনি বাংলাদেশ। সবশেষ আসরে ফাইনাল খেললেও নিজেদের ভুলে হয়নি প্রত্যাশা পূরণ। ভারতের কাছে হারতে হয়েছে 5-2 ব্যবধানে। এবার সেই আক্ষেপ ঘোষাতে চায় লাল সবুজ। প্রস্তুতি নিয়েও বেশ আশাবাদী কোচ ও ফুটবলাররা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার খিলক্ষেত থেকে গ্রেফতার পলক, টুকু ও সৈকত। 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক। শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা। আসামির পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।